আমরা যখন দেখতে পাই বিভিন্ন রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ তাদের সাথে রাজনীতি করতে পারবে এই ধরনের কথা বলে বা আওয়ামী লীগের জন্য তারা সুযোগ তৈরি করে দিতে চায়, পুনর্বাসনের সুযোগ দিতে চায়, তখন তো আমাদেরকে আসলে সন্দেহ করতে হয় যে সমঝোতাটা আসলে কাদের সাথে কাদের হয়েছে। তো আপনারা যদি এখন ভাবেন যে আপনারা এখন করে পার পেয়ে যাবেন, পরে আপনাদের সাথে কে কী করবে, বা অনেক টাকা পয়সা জমে গেছে আপনারাও বিদেশে যাইতে পারবেন, এরকম আসলে এই সময়ে সেটা হওয়ার আর কোনো সুযোগ নাই, কারণ জনগণ এবার কোনো মাফ করবে না। আগের বার মাফ হয়েছে। আমি দেখতে পাই যে বিএনপির ভাইয়েরা আপনাদের খুবই কান্না যে এই সরকার বা যারা সুশীল আছে তাদের খুব বেশি কান্না যে এরকম মহিলা লীগের একজন নেত্রী, তার সন্তান আছে, কান্না করছে, সেটা নিয়ে আপনারা খুব কান্নাকাটি করলেন। যখন গণতান্ত্রিক সরকার আসার পরে কথা ছিল যে গতানুগতিক যে রাজনীতি, যেটা আমরা বিগত 17 বছর ধরে দেখেছি, যেভাবে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করা হতো, শিবির বলে যেভাবে ট্যাগ দিয়ে হচ্ছে যে কোনো সাধারণ শিক্ষার্থীকেও শিবির বলে ট্যাগ দিলে তাকে মারার একটা জাস্টিফিকেশন তৈরি করা যেত, সেসব কিছু আমরা আর দেখতে পাবো না। আমাদের এক্সপেকটেশন ছিল এটা, বরং তার বদলে আমরা কি দেখলাম? আজকেরই আপনাদের একটা নিউজ বলি, যেখানে সারা দেশে বিগত 3 মাসে 800-এর বেশি হত্যাকাণ্ড হয়েছে, এবং শুধু ঢাকা শহরে হয়েছে 100-এর বেশি। তো যদি গণতান্ত্রিক সরকার আসলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়ে যায়, যদি গণতান্ত্রিক সরকার আসলে সবগুলো সংস্কার সম্পন্ন হওয়ার যে আশ্বাস আমাদেরকে দিয়ে ইন্টারিম আমলে যে কাজগুলো করতে দেওয়া হয়নি সেগুলোই যদি হবে কথা ছিল, তাহলে এখনও পর্যন্ত এই 800 জন মানুষকে যে মৃত্যুবরণ করতে হলো বা যে এই 800 জন মানুষকে যে হত্যা করা হলো সেটার বিচার কোথায়, সেগুলোর জাস্টিফিকেশন কি? আপনি তাদের কাছে যান, আপনি যে কোনো একটা সরকারি, আপনি আগে দেখা যেত যে সরকারের কোনো সমালোচনা করা যেত না, সরকারের যেই সমালোচনা করবে সে রাজাকার। এখন দেখা যায় সরকারের যেই সেই পুরানো রাজনীতিটা ভেঙে দিয়েই তো আমাদের নতুন সংস্কার, নতুন যে বাংলাদেশ সেটা তৈরি হলো বা জুলাই গণঅভ্যুত্থান হলো। আমাকে যদি সেই 17 বছরের যে দমন পীড়ন সেই কায়দাতেই যদি যেতে হয়, যদি শুধুমাত্র একটা আইকন যে হাসিনা চলে গেল, হাসিনার পরবর্তীতে আরেকজন এসে সে যদি হাসিনা যে কাজগুলো করতো সেগুলোই যদি চলমান রাখে, আমার তো হাসিনাকে দাঁড়ানোর কোনো প্রয়োজন ছিল না। যদি আমার কোনো কিছু চেঞ্জই না হয়, আমার যে 2000 ভাই বোন যারা শহীদ হলো তাদেরকে আর শহীদ হওয়ার তো কোনো দরকার ছিল না। এই যে 2000 মানুষের যে ফ্যামিলি, এই ফ্যামিলিগুলো তো এখনও পর্যন্ত তাদের যে সন্তানের যে বিচারটা হওয়ার কথা ছিল সে বিচারও এখনও পর্যন্ত হয়নি। বরং আমরা কি দেখতে পাই, এই সময়ে এসে নির্বাচনের আগে আমরা দেখতে পেয়েছি প্রত্যেকটা রাজনৈতিক দল শুধুমাত্র তাদের নির্বাচনে কিছু ভোট ব্যাংক বাড়ানোর জন্য আওয়ামী লীগের যে ভোটগুলো সেগুলো তাদের পক্ষে আনার জন্য আওয়ামী লীগের পক্ষ নিয়েছে। কথা ছিল ট্রুথ কমিশন গঠনের মাধ্যমে তাদের রিকনসিলিয়েশন করা হবে, প্রত্যেকের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়ার পক্ষে বাংলাদেশের সকল জনগণ সামনে এসে দাঁড়াবে, সকলের রাজনৈতিক অধিকার নিশ্চিত করার কথা আমরা প্রত্যেকেই বলি। কিন্তু তার মানে এই নয় যে খুন করেছে, যে গুম করেছে তার বিচার হওয়ার আগেই সে রিকনসিলিয়েশনের সুযোগ পাবে। প্রথমত বিচার হবে, সে একটা ফ্রি ট্রায়ালের মধ্য দিয়ে যাবে, একটা বায়াস ফ্রি ট্রায়ালের মধ্য দিয়ে যাবে। তারপর সে যখন সেই বিচারের মাধ্যমে তাকে যতদিনের জেল দেওয়া হবে, তাকে যে শাস্তি দেওয়া হবে সেই শাস্তি ভোগ করে আসার পর তাকে আবার সুযোগ দেওয়া হবে সে যাতে রাজনীতি করতে পারে। যেখানে এখনও বিচার হয়নি, যেখানে এখনও পর্যন্ত অনেক শহীদের পরিবার এখনও জানে না যে যাদের অনেক পরিবার জানে না তাদের সন্তানের কবরটা কোথায়, সেখানে যখন এসে জুলাই সনদ তো বাস্তবায়ন হচ্ছেই না, বরং আমরা যখন দেখতে পাই বিভিন্ন রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ তাদের সাথে রাজনীতি করতে পারবে এই ধরনের কথা বলে বা আওয়ামী লীগের জন্য তারা সুযোগ তৈরি করে দিতে চায়, পুনর্বাসনের সুযোগ দিতে চায়, তখন তো আমাদেরকে আসলে সন্দেহ করতে হয় যে সমঝোতাটা আসলে কাদের সাথে কাদের হয়েছে। আমরা দেখতে পাই এখন যেইখানেই সরকারি দল এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো যেখানেই যে কোনো একটা কার্যক্রম চালিয়ে যায় বা যেইটা নিয়ে জনসমালোচনা তৈরি হয়, আমরা দেখতে পাই যে আওয়ামী লীগের প্রত্যেকটা পেজ সেখানে তাদেরকে নৈতিক সমর্থন দেয়। তো যাকে আওয়ামী লীগ সমর্থন দেয়, আমার মনে হয় না যে এখানে আর কোনো ধরনের একটা ডিফারেন্সিয়েট করার কোনো সুযোগ আছে। যাকে আওয়ামী লীগ সমর্থন দেয় তাকে আসলে কোনো কিছু চিন্তা ভাবনা না করেই আমরা বলে দিতে পারি সেটা আসলে কোন পক্ষের বা সেটা কাদের কাজ। তো এই সব কিছুর পরবর্তীতে এসে যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যখন বলেন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে তারা যেখানে দাঁড়িয়ে জুলাই সনদে স্বাক্ষর করেছেন সেটা প্রত্যেকটা অক্ষরে অক্ষরে তারা পালন করবেন। এই ভিডিওটাও আশা করি সবাই দেখেছেন। তো সেই ভিডিওতে তিনি যে বলেছেন যে তিনি অক্ষরে অক্ষরে পালন করবেন, তাহলে যে গুম অধ্যাদেশ বাতিল করার কথা হলো, অন্যান্য জুলাই সনদ নিয়ে এবং বিচার নিয়ে এবং হাসিনাকে দেশে ফিরিয়ে আনা নিয়ে, এই সব নিয়ে আসলে বাংলাদেশ সরকার, পররাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তারা কী ভূমিকা
পালন করছেন, জনগণকে সেটা তারা অবহিত করুক। এবং যেই অধ্যাদেশগুলো নিয়ে তারা বলছেন যে তারা যেভাবে বলা হয়েছে, যেভাবে লেখা আছে সেভাবে করবেন না, তবে তারা তাদের নিজেদের সুবিধা মতো করবেন। তারা আরও বলছেন যেসব ব্যাপারে তাদের নোট অফ ডিসেন্ট ছিল সেগুলো তারা তাদের ইচ্ছা মতো করবেন। তাদের জেনে রাখা উচিত যে যেই গণভোটে 70%-এর বেশি মানুষ হ্যাঁ ভোট দিয়ে হ্যাঁকে জয়ী করেছে, তখন নোট অফ ডিসেন্টের আসলে আর কোনো ভ্যালু থাকে না। নোট অফ ডিসেন্ট যেগুলো দিয়েছে সেগুলোকে উপেক্ষা করে জনগণ 70% জনগণ হ্যাঁ ভোটকে জয়ী করেছে, যে তারা এই সংস্কারটা চায়, এই ব্যাপারে তাদের হচ্ছে সম্মতি আছে। তো জুলাই গণঅভ্যুত্থানের জুলাই সনদের যেটা আসলে আমাদেরকে দেওয়া হয়েছে, জুলাই সনদ শুধুমাত্র যে একটা জুলাইকে বাঁচিয়ে রাখার শুধু একটা পন্থা সেটা না, সেখানে একদম সুস্পষ্টভাবে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক ব্যাপারে, প্রত্যেকটা পররাষ্ট্রনীতির ব্যাপারে, প্রত্যেকটা বিগত সময়ে যে অন্যায়গুলো হয়েছে সেগুলোর বিচারের ব্যাপারে সুস্পষ্ট রূপরেখা আছে। তো আমাদের ব্যক্তিগতভাবে আমাদের রেড লাইন হলো জুলাই সনদ। যখন আমরা দেখব যে কেউ জুলাই সনদের পক্ষে, আমরা তাকে চোখ বন্ধ করে ধরে নিব সে বাংলাদেশের পক্ষে। আর যারা জুলাই গণঅভ্যুত্থান এবং জুলাই সনদের বিপক্ষে গিয়ে দাঁড়াবে, আমরা তাদেরকে বুঝে নিব যে তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে উপেক্ষা করে। এবং যেই জুলাই গণঅভ্যুত্থানের কারণে আজকে অনেকে সংসদে যেতে পেরেছে, অনেকে প্রধানমন্ত্রী হতে পেরেছে, মন্ত্রী হতে পেরেছে, সংসদ ভবন যেটা তাদের বিগত 17 বছর ধরে যেই সংসদ ভবনের আশেপাশ দিয়েও যেতে পারেনি, সেই সংসদ ভবনে বসে আজকে বড় বড় বক্তৃতা করছে। তারা আশা করে ভুলে যাবে না যে কাদের রক্তের বিনিময়ে কিসের কারণে তারা আজকে ওই জায়গায় দাঁড়িয়ে কথা বলার সেই হিম্মতটা পেয়েছে। আমরা দেখতে পাই যে সংসদ ভবনে বসে বলা হয় যে 300 রান করেছিলাম, আপনারা 12 রান করেছেন। জিতার জন্য যে 12 রান দরকার ছিল সেই 12 রানই যখন 12 রান যেভাবে বলা হচ্ছে, এটা আমি আরেকটু স্পেসিফিকভাবে বলি। যখন এনসিপিকে বলা হয় যে তারা 12 রান করেছে, কিংবা বিরোধী দলীয় জোটকে বলা হয় যে তারা 12 রান করেছে, আমি তাদেরকে জানিয়ে রাখি বিগত যে 17 বছরে যে 300 রান করেছেন এবং জুলাইয়ের সময় যে 12 রান হয়েছে, সেটা বিএনপিও করেনি, সেটা এনসিপিও করেনি, সেটা জামাতও করেনি। বিএনপি, জামাত এবং এনসিপিকে বাংলাদেশের সাধারণ মানুষ, আপামর জনগণ, এই যে তারা 300 রান 12 রানের কেওয়াজ করে, সেই কেওয়াজটা করার সুযোগ করে দিয়েছে। বিএনপি যখন 28 অক্টোবর তারা যখন সমাবেশ ডাকে, সেখানে শুধুমাত্র বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিল না। বাংলাদেশের যখন হচ্ছে বিভিন্ন আন্দোলন সংগ্রামগুলো হতো, শুধুমাত্র হাসিনার ফেসিবাদকে তারা হচ্ছে বাংলাদেশে সাস্টেন করতে দিতে চায় না বলে সাধারণ মানুষজন সেখানে গিয়ে উপস্থিত হতো। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনেকে আছে যারা এই যে আন্দোলনগুলো, তারা কখনো বিএনপি করেনি, তারা কখনো জামাত করেনি, এনসিপি করেনি, তারা কাউকে বিশ্বাস করতে পারতো না। তারপরও তারা যেত, শুধুমাত্র নিজের অ্যাপলিটিক্যাল জায়গা থেকেই যেত, যাতে হচ্ছে হাসিনাকে দূর করা যায়। আপনারা যখন এই রাজনৈতিক কেওয়াজগুলো করেন, আপনারা ভুলে যান যে এইখানে যাওয়ার পেছনে আপনাদের অনেক অরাজনৈতিক ভাই বোনের রক্ত লেগে আছে। আপনারা তো নিজেদের ক্ষমতার ভাগবাটারও হয়ে গিয়েছে, কেউ সরকার দলীয় এমপি হতে পেরে খুশি, কেউ বিরোধী দলীয় এমপি হতে পেরে খুশি, কিন্তু যে পরিবারগুলো এখনও কাতরাচ্ছে, সেই পরিবারগুলোর কথা যাতে তারা ভুলে না যায়। এবং কেউ যদি আবার এরকম মনে করে যে ফেসিবাদ আসবে, খুব অল্প সময়ের মধ্যে কোনো গণঅভ্যুত্থান হবে না, আপনাদেরকে জানাই রাখি এই সময়ের মধ্যে খুব সম্ভবত গণঅভ্যুত্থান হবে না। কিন্তু গণঅভ্যুত্থান হওয়া ছাড়াও মানে কেউ তো আর এখনো হাসিনার মতো শক্তিশালী হয়ে যেতে পারে নাই, বা হাসিনা যে ধরনের ব্যাকআপ পাইতো সেই ধরনের ব্যাকআপও এখনো কারো কাছে এসে পৌঁছায় নাই। তো আপনারা এটা ভাইবেন না যে কোনো গণঅভ্যুত্থান হবে না বলেই আপনারা পার পেয়ে যাবেন। এখানে কাউকে ছাড় দেওয়া হবে না, এখানে সরকার দলীয় বিরোধী দলীয় এই ধরনের সিম্পেথি কেউ পাবে না। এই সিম্পেথি কারোর জন্যই আর কাজ করবে না। জনগণের যখন দেখবে যে তারা বারবার রক্ত দিচ্ছে, তাতে কোনো কাজ হচ্ছে না, তখন কিন্তু জনগণ কে কি কোথায় ছিল, কি করেছে, এই ধরনের কাজ কারোর জন্য কাজ করবে না। বরং জনগণ যখন আবার সামনে আসবে, এবার কাউকে এক চুলো ছাড় দেবে না। গতবারে যেটা হয়েছে যে হাসিনা পালাই যাইতে পারছে, এবং আওয়ামী লীগ আপনারা দেখেন এই যে গত কালকের আরেকটা ব্যাপার নিয়ে যদি একটু বলি, আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে যুবলীগ বা যুব মহিলা লীগ বা যুব মহিলা লীগেরই একজন শিল্পী বেগম, তাকে হচ্ছে জামিন দেওয়া হয়েছে তার 1.5 মাসের শিশু সন্তান থাকার কারণে। কিন্তু আপনারা দেখেন, যখন বিগত সময়ে আমি দেখেছি এই মহিলার জন্য খুবই স্বাভাবিকভাবেই এই আইনটা কিন্তু করা ছিল আওয়ামী লীগেরই, সেই আইনেই এসে আজকে তাকে সন্তানসহ কারাগারে থাকতে হয়েছে এবং মানবিক দিক বিবেচনা করে তাকে জামিনও দেওয়া হয়েছে। কিন্তু আওয়ামী আমলে আমরা দেখতাম যে ছাত্রদল থেকে খুঁজতে এসে তাকে না পেয়ে তার 11 মাসের সন্তানকে নিয়ে যাওয়া, কারাগারে নিয়ে গিয়ে কারাগারের পেছনে একটা 11 মাসের শিশু সন্তান দাঁড়িয়ে আছে, এই ছবিটিও কিন্তু আমরা দেখেছি। তো যখন কেউ এ ধরনের বলতে আসে যে
মানবিক দিক বিবেচনা বা পুনর্বাসন এই সব ব্যাপারগুলো যখন আসে, আমি দেখতে পাই যে বিএনপির ভাইয়েরা আপনাদের খুবই কান্না যে এই সরকার বা যারা সুশীল আছে তাদের খুব বেশি কান্না যে এরকম মহিলা লীগের একজন নেত্রী, তার সন্তান আছে, কান্না করছে, সেটা নিয়ে আপনারা খুব কান্নাকাটি করলেন। তবে আপনাদেরকে আপনাদের ইতিহাসটাও মনে করে দিতে চাই। মানবিক দিক বিবেচনা করে তাকে যে জামিন দেওয়া হয়েছে সেটার পক্ষে আমরা অবশ্যই থাকবো। আমরা কখনো মানে তারা আমাদের সাথে অন্যায় করেছে বলে যে আমরা তাদের সাথে অন্যায় করবো, এটা হইতে দেওয়া যাবে না। কিন্তু আপনারা এটাও ভুলে যায়েন না আপনাদের সাথে কি করা হয়েছিল এবং তাদের যে প্রাপ্য শাস্তি সেটা থেকেও মানবিক দিক বিবেচনা করে সরে আসা যাবে না। মানে যে আমাকে খুন করেছে তার যদি মৃত্যুদণ্ড হয়, মৃত্যুদণ্ড কেন দেওয়া হবে এটা কিন্তু বলা যাবে না, কারণ তার প্রথম যে কাজ, তার প্রথম যে অ্যাকশন, সেটার বিপরীতে এটা ছিল তার হচ্ছে প্রাপ্য অপরাধের শাস্তি। তো সেই শাস্তিটাকে যাতে এই ধরনের যে ন্যারেটিভগুলো বিল্ড আপ করা হয় যে আওয়ামী লীগের সাথে এই অন্যায় করা হচ্ছে, তাদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে, এটা তার অপরাধের শাস্তি, এখানে কেউ তাকে জোর করে কোনো কিছুর জন্য বাধ্য করছে না, এটাও আপনারা খেয়াল রাখবেন। এবং এই ব্যাপারটা বললাম যে এই যে 11 মাসের সন্তান সহ তাকে যে দাঁড়িয়ে থাকতে হলো, এই মহিলা যখন আমাদের একজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়েরই, সেই যখন গুলিবিদ্ধ হয় এই মহিলার নেতৃত্বে তার পরিবারে হামলা করে তার পরিবারের প্রত্যেকটা মানুষকে আহত করেছিল এই শিল্পী বেগম। তো আপনারা যদি এখন ভাবেন যে আপনারা এখন করে পার পেয়ে যাবেন, পরে আপনাদের সাথে কে কী করবে, বা অনেক টাকা পয়সা জমে গেছে আপনারাও বিদেশে যাইতে পারবেন, এরকম আসলে এই সময়ে সেটা হওয়ার আর কোনো সুযোগ নাই, কারণ জনগণ এবার কোনো মাফ করবে না। আগের বার মাফ হয়েছে, আগের বার অনেকে বিদেশে পালায় যাইতে পারছে, আগের বার অনেকে হচ্ছে কি বলবো টাকা পয়সা অনেক বেশি ছিল, সেটা দিয়ে যে দেখা যেত যে আওয়ামী লীগের নেতা আছে হচ্ছে পালাইতে পারতেছে না, সেই এলাকার যে লোকাল নেতা ছিল, কখনো যে বৈষম্য বিরোধীর যে নেতা ছিল তাকে, কিংবা বিএনপি ছাত্রদলের যে নেতা ছিল তাকে, কিংবা জামাত এনসিপি, এরকম অনেক কাহিনী আমরা শুনেছি যে তাদেরকে টাকা পয়সা দিয়ে এলাকায় থাকার ব্যবস্থা করছে। তো এবার যদি এরকম হয়, আপনারা কার কাছে টাকা দিয়ে থাকবেন? জনগণ কিন্তু এবারে আর মাফ করবে না যে অমুক নেতার শেল্টারে থাকবেন, তমুক নেতার শেল্টারে থাকবেন, এটা কিন্তু এবার আর হবে না। তাই আমার মনে হয় যে সকলের এই ব্যাপারে আপনারা কে কার সাথে সমঝোতা করছেন, কে কিভাবে সমঝোতা করে দেশ চালাচ্ছেন, এটা আমাদের ব্যাপার না। আমাদের ব্যাপার হচ্ছে জুলাই সনদ আমাদের রেড লাইন। জুলাই সনদের এই পাশ থেকে ওই পাশে যেই দলই যাবে, সে বিরোধী দলীয় হোক কিংবা সরকার দলীয় হোক, তাকে জনগণ এবার আর ছাড় দিবে না। আমি হচ্ছে ছাত্রপক্ষকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আমার মনে হয় যে জুলাই সনদ যে ব্যাপারটা, সেটা কি, এটা নিয়ে আমরা সবাই কথা বলছি, কিন্তু জনগণ যে একজন রিক্সাওয়ালা, একজন কুলি মজুর, তারা যারা আছে, এবং এই যে সংবিধান নিয়ে সংসদে 2 দিন পর পর কেওয়াস হয়, এই সংবিধান, জুলাই সনদ, এগুলো নিয়ে আই গেস প্রত্যেকটা শ্রমজীবী যে মানুষ তাদের কাছে পৌঁছানো উচিত। এবং তাদের কাছে যদি পৌঁছায় যে এই কাজগুলো, এই সংবিধান কি, জুলাই সনদ কি, তারা যদি ঠিকঠাক মতো বুঝতে শুরু করে, তাহলে মনে হয় আমরা একটা বিশাল জনশক্তিকে আমাদের পাশে পাবো, এই যে নেই ইনসাফ বাংলাদেশ গড়ার যে পথ, সেটাতে। জুলাই কন্যারা সামনে না এলে এই গণ অভ্যুত্থান খুব সম্ভবত সংগঠিত হতো না। আপনারা জানেন আমাদের তন্নি আপু, যার একটা ছবি গত 24 সালের হচ্ছে জুলাইতে, যার ছবি অনেক মানুষকে এত বেশি অনুপ্রাণিত করেছিল, যার রক্তমাখা ছবি, সেই ছবির কারণে বাংলাদেশের প্রত্যেকটা পথে প্রান্তরের মানুষ নেমে আসতে উদ্বুদ্ধ হয়। তার পরবর্তী সময়ে আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো গঠিত হলো, বা যে গতানুগতিক রাজনৈতিক দলগুলোতে মানুষজন যখন কিছুটা পলিটিক্যাল হয়ে উঠলো, জুলাইয়ের পরে একটা জনগোষ্ঠী যারা কখনো পলিটিক্স নিয়ে ভাবেনি, তারাও পলিটিক্যাল হয়ে উঠতে শুরু করে। কিন্তু যখন তারা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কাছে যাচ্ছে বা কোনো একটা রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হচ্ছে, আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে তারা তাদের যোগ্যতা অনুসারে সেই ধরনের সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হয়নি, বা তাদের জন্য এটুকু কম্প্রোমাইজ রাজনৈতিক দলগুলো করেনি। এই কথাটা বলার একটা কারণ, এটার একটা প্রমাণ আমি আপনাদের কাছে যদি বলি, আমাদের জুলাই সনদে লেখা ছিল যে খুব সম্ভবত কত পার্সেন্ট সেটা আমার মনে নেই, খুব সম্ভবত 10% নারী অংশগ্রহণ বা নারীকে মনোনয়ন দিতে হবে জাতীয় নির্বাচনে, এ ধরনের একটা ধারা ছিল জুলাই সনদে। তো আমরা দেখতে পেয়েছি কোনো রাজনৈতিক দলই যেটুকু বলা হয়েছিল সেটুকু দূরে থাক, তার অর্ধেকও নারী পুরো বাংলাদেশে তারা মনোনয়ন দিতে পারেনি। তো এইটার ক্ষেত্রে তারা এই ধরনের, আমি দেখেছি যখন আমরা বলতাম যে নারীর অংশগ্রহণ নিশ্চিতের জন্য তাদেরকে বিভিন্ন যে আসনগুলো রয়েছে সেগুলোতে মনোনয়ন দেওয়ার কথা যখন আমরা বলতাম, তখন তারা বলতো যে যোগ্যতা অনুসারে তারা বিচার করতে চায়, যোগ্যতা অনুসারে তারা মনোনয়ন দিতে চায়, আসন বন্টন করতে চায়, এই জন্য নারীরা সামনে আসেনি, নারীদেরকে পাওয়া যায়নি। তো আমার মনে হয়েছে যখন জুলাইয়ের পরবর্তীতে নারীরা যখন রাজনীতিতে অংশগ্রহণ করতে আসলো, যখন নারীরা সামনে আসা শুরু করলো, তখন যদি তাদেরকে কম্প্রোমাইজ করা হতো বা তাদের জন্য সুযোগ সুবিধাটা তৈরি করে দেওয়া হতো,
এই ব্যাপারটা এমন নয় যে নারী বলে তাকে আপনি এক্সট্রা সুবিধা দিচ্ছেন। যখন আপনার একটা ফিল্ড যেখানে এখনও প্রস্তুত নেই, আপনার সমানে সমানে আসার জন্য শুরুতে কিছু সুযোগ সুবিধা দিতে হয়। নারীরা যখন সমানে আসতে পারছেনি, যখন তাদের জন্য আসার পথটাই বন্ধ, তখন যখন আপনি তাকে এইটুকু কম্প্রোমাইজ করবেন না, আপনি যে জায়গাটা হোল্ড করে আছেন, একজন নারী যখন সামনে আসবে, সে যখন আপনার যোগ্যতার সমান, তখন যদি আপনি তার জন্য ওইটুকু কম্প্রোমাইজ না করেন, তাহলে তো তার পক্ষে সামনে আসা সম্ভব না। তো এইটুকু কম্প্রোমাইজ না করার কারণে যেটা হয়েছে, আমরা দেখেছি যে জাতীয় নির্বাচনে তত সংখ্যক নারীকে আমরা মনোনয়ন নিতে দেখিনি। তো পরবর্তীতে যখন সংরক্ষিত নারী আসন, যেটা এখন সবাইকে সিট দেওয়া হচ্ছে বা মনোনয়ন দেওয়া হচ্ছে, সেক্ষেত্রেও আমরা দেখেছি যে বিশেষ ক্ষেত্রে আমরা দেখেছি যে যোগ্যতার চেয়ে বেশি মূল্যায়িত হয়েছে কে কার সন্তান, কে কার স্ত্রী, কে কার পরিবার। এই ধরনের ব্যাপারগুলো বিগত সময়ে যেমন চলে এসেছে, এই ধরনের ব্যাপারগুলোও আমরা দেখতে পাই। তো জুলাই কন্যাদের যে অবদান ছিল সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। সেটা কিভাবে একটা আন্দোলনকে গণ অভ্যুত্থানে রূপ দিয়েছে। আপনারা দেখেছেন কিভাবে মায়েরা নিজেদের বাড়ি থেকে নেমে এসে পানি দিয়ে, খাবার দিয়ে আন্দোলনকে জিইয়ে রেখেছে। কিংবা আমরা এটাও দেখেছি যে যখনই জুলাই গণ অভ্যুত্থান রিলেটেড কিছু আসে, যে মা তার সন্তানকে বলছে যে আন্দোলনে যেতে, তো কোন মা তার সন্তানকে এরকম মৃত্যু যেন ঠেলে দিতে পারে? বাংলাদেশের বাঙালি মায়েরা ছাড়া এটা খুব সম্ভবত বাকি কারো পক্ষে সম্ভব হয়ে ওঠে নাই। তো এই যে পুরো প্রেক্ষাপটের বেসিসে যখন আমরা রাজনীতিতে আসলাম, যখন এই একটা অবস্থানে আসলো, বা জুলাই সনদ যেখানে নারীদের অধিকার নিশ্চিতের জন্য একটা ধারা নিশ্চিত করলো বা একটা উপধারা তৈরি করলো, সেটাকেও যখন আপনি মূল্যায়ন করেন না, তখন আসলে বাংলাদেশের নারীরা যেখানে দেখেছে সে যত যোগ্যতাই থাকছে, তার যোগ্যতা অনুযায়ী তার বিচারটা হবে না, বা সেই যে যোগ্যতা নিয়ে একটা জায়গায় যাচ্ছে সেটার মূল্যায়ন করা হবে না, তখন বোধ করি কেউ আর ওভাবে সামনে আসতে সাহসটা পায় না। আমরা দেখতে পাই যে বিগত সময়ে আমরা যেরকম দেখেছি যে জুলাইয়ের আগে আমরা দেখতাম যে ছাত্রলীগ যখন এই মধুর ক্যান্টিনে তারা যখন প্রোগ্রাম করতো, তখন খুঁজে খুঁজে বলা হতো যে যেই মেয়েরা সুন্দর, যেই মেয়েরা একটু দেখতে, যাদের, আমি এভাবেই বলছি, মানে তাদের ভাষ্য মধ্যে যেমন ছিল সেভাবেই বলছি, এটাকে কেউ অন্যভাবে নেবেন না, যাদের একটু ফিগার ভালো, যারা একটু দেখতে ফর্সা, তারা রাজনীতিতে ভালো করবে, এ ধরনের একটা কথা প্রচলিত ছিল। এবং মেয়েদেরকে যেভাবে ব্যবহার করা হতো মিছিলের সামনের সারিতে, এবং কখনো কখনো নেতার পেছনে হাততালি দিবে, এই ধরনের একটা মেয়েদের রাজনীতি বলতে এটা ছিল। এই জন্য এক ধরনের কথা প্রচলিত ছিল যে ভালো মেয়েরা কখনো রাজনীতি করে না। এই ধরনের কিছু টেবু, এই ধরনের কিছু সেন্টেন্স আমরা সবসময় শুনতে পেয়েছি। তো এই সব কিছুকে উপেক্ষা করে যখন আমরা জুলাই গণ অভ্যুত্থানকে সফল করলাম, এবং জুলাই গণ অভ্যুত্থানের পরে যখন আমাদের কাছে সুযোগ এলো যে প্রত্যেকটা সেক্টর সুন্দরভাবে সংস্কার করার, সেটা কোথায় বাধাপ্রাপ্ত হচ্ছে এবং কাদের কারণে হচ্ছে, এটা আশা করি বলার অপেক্ষা রাখে না। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী যখন জুলাই সনদের কথা আসে, জুলাই গণ অভ্যুত্থান তো শেষ হয়েছে, এরপরের ফেজটা ছিল অভ্যুত্থান সফল হয়েছে, এখন সংস্কারের পালা। সেই সংস্কারের লক্ষ্যে 1 বছর ইন্টারিম সরকার ছিল, সেই ইন্টারিম সরকারের মধ্যেও ভূত বসেছিল যারা আমাদের সেই সংস্কারগুলো করতে দেয়নি, কিংবা সেই সংস্কারগুলো করার পথে পদে পদে বাধা সৃষ্টি করেছে। কেউ বলেছে গণতান্ত্রিক যে সরকার আসবে, নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে, সেই সরকারে আসলে সব কিছু ঠিক হয়ে যাবে। আমরা বরং কি দেখলাম, যখন গণতান্ত্রিক সরকার আসলো, যখন কথা ছিল জুলাই সনদে যেই সব সংস্কারের কথা বলা হয়েছে, জুলাই গণ অভ্যুত্থান যেসব আকাঙ্ক্ষা নিয়ে তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষা, সেই সংস্কারগুলো আমরা এখন এক এক করে হতে দেখব। কিন্তু আমরা দেখতে পাই যখনই গণতান্ত্রিক সরকার আসলো, কোথায় এক এক করে আমরা দেখব কোন সংস্কার এই সরকার করছে, তার বদলে বিগত 2 মাস যাবৎ সংসদে কেবল এই কথাটা নিয়েই আর কি বারংবার তাদের মধ্যে বাকবিতণ্ডা হচ্ছে, জুলাই সনদ থাকবে কি থাকবে না, গুম, শাপলা, পিলখানা, এইগুলো নিয়ে যে অধ্যাদেশ, সেগুলো আসলে সাস্টেইন করবে, সেগুলো কিভাবে হবে, সেগুলোই তারা এখনো পর্যন্ত ঠিক করতে পারলো না। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।